রক্তিম একটা খাবারের প্লেট সাজিয়ে নিয়ে রুমে প্রবেশ করতে দেখল মেহের বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে গিয়েছে কিনা বোঝা যাচ্ছে না। মেহেরকে নিয়ে খানবাড়ি থেকে বেরিয়েছিল পর এখনও পর্যন্ত একটু দানা পানি মুখে নেয়নি সে। পুরো দিনটা না খেয়ে কাটিয়ে রাতেও না খেয়ে ঘুমালে আগামীকাল সকাল থেকে শরীর খারাপ লাগবে ভেবে রক্তিম মেহেরকে ঘুম থেকে জাগিয়ে হলেও এখন এই খাবারটুকু খাইয়ে দিবে বলে মনস্থির করে মেহেরের পাশে বসল। খাবারের প্লেটটা বেডসাইড টেবিলের উপর রেখে রক্তিম শান্ত কণ্ঠে মেহেরকে ডাকল। পরপর কয়েকবার ডাকার পরেও মেহের কোনো সাড়া দিল না। রক্তিম নীরব হয়ে মেহেরের মুখশ্রী পানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মেহের চোখ বুজে আছে, কিন্তু চোখের মণিজোড়া কেমন নড়াচড়া করছে। রক্তিম বুঝে গিয়েছে যে মেহের ঘুমায়নি, বরং জেগে থেকে মিথ্যে ঘুমানোর নাটক করতেছে। রক্তিম বলল, ঘুম ঘুম এই নাটক বন্ধ করে যদি উঠে না বসো এক্ষুনি, তাহলে আমার দেয়া রোমান্সের চরম থেরাপি সহ্য করতে হবে আজ তোমায় সুইটহার্ট। মেহের চট করে চোখ মেলে তাকালো। রক্তিমের সাথে মেহেরের চোখাচোখি হয়ে গেল। রক্তিম আবার বলল, উঠে বসো, খাবার এনেছি, শেষ করতে হবে সবটা। মেহের অবস্থাতেই উল্টো ঘুরতে নিলে রক্তিম মেহেরের উপর ঝুঁকল। নিজের দুহাত মেহেরের দুপাশে রেখে ওকে বাহুবন্দি করে নিয়ে বলল, ক্ষুধা লেগেছে, পেটের ক্ষুধাও আবার মনের ক্ষুধাও। যদি পেটের ক্ষুধা নিবারণ না করো আমার সাথে, তাহলে মনের ক্ষুধা আমি জোর করে নিবারণ করে নিতে পারবো। ঠিক গতকালকের মতো, মনে আছে তো? মেহের রক্তিমের বুকের ওপর দুহাতে প্রেসার দিলে রক্তিম নিজে থেকে ওর থেকে সরে এলো। মেহের উঠে বসে বলল, একবার বলুন, আপনি কেসটা লড়বেন না? অপ্রয়োজনীয় কথা বলা আমার পছন্দ না সুইটহার্ট। এটা যথেষ্ট প্রয়োজনীয় কথা। তোমার কাছে প্রয়োজনীয় মনে হয়েছে হলেও হতে পারে, কিন্তু আমার কাছে এই কথাগুলো অপ্রয়োজনীয়ই। মেহেরের দুচোখ ছলছল করে উঠল। মেহের বলল, আজ ওই মেয়েটার জায়গায় যদি রূপা থাকতো, তখনও কি আপনি ওই ধর্ষকটার হয়ে কেসটা লড়তেন? রূপাকেই বানিয়ে দিতেন নোংরা চরিত্রের মেয়ে? রক্তিম চমকালো না? সে এখনো স্বাভাবিক। খাবারের প্লেটটা হাতে নিয়ে তরকারি দিয়ে একদলা ভাত মাখতে মাখতে বলল, আমার ভিতরে ইমোশন বলতে কোনো কিছু কাজ করে না কখনোই, তাই তোমার এই ইমোশনাল ব্ল্যাকমেল যুক্ত ডায়লগটা কাজে দিল না। আল্লাহ ছাড় দেন ঠিকই, কিন্তু ছেড়ে দেন না। আজ আপনি অন্য কারোর মা বোন বউয়ের ইজ্জত হরণকারীকে বাঁচাচ্ছেন, কাল আল্লাহ আপনাকে এমন পরিস্থিতিতে দাঁড় করাবে যখন আপনি নিজের করা এ যাবতে সকল পাপের জন্য মনে মনে ভীষণই আফসোস করবেন। বহুদিন বহুবার শুনেছি এই কথাগুলো। আপনি আসলে একটা অমানুষ। জানি, সেটাও আমি। এই বলে রক্তিম মাখানো ভাতটুকু হাতে নিয়ে মেহেরের মুখের সামনে ধরল ওকে খাওয়াবে বলে। মেহের ঘৃণায় মুখ ঘুরিয়ে নিল। রক্তিম বলল, আমার হাতে খেতে রুচিতে বাঁধলে নিজ হাতে খাও, তবুও খাও। মেহের বুঝতে পেরেছি এই মানুষরূপী অমানুষটার কাছে কথা বাড়িয়ে কোনো লাভ হবে না, তাই মেহের রক্তিমের হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে নিজে চুপচাপ খাবার খেতে শুরু করল। রক্তিম অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছে মেহেরের দিকে। মেহেরের খাওয়া শেষ হলে রক্তিম বলল, কেমন নিষ্ঠুর মনের অধিকারিণী আমার বউ। খাবার আনার পরপরই বললাম আমিও খাইনি, ক্ষুধা লেগেছে, অথচ সবটুকু খাবার নিজেই খেয়ে নিল। একটা বার মুখের উপর জিজ্ঞেস পর্যন্ত করল না যে আমি খেতে চাই কিনা। মেহের বিছানা থেকে নামতে নামতে বলল, আপনার মতো অমানুষের জন্য একজন মানুষের মনে কোনো দয়াময়া কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই বলে মেহের ওয়াশরুমে চলে গেল। রক্তিমও রুম থেকে বেরিয়ে গেল 2 দিন পর। বাগানবাড়ি থেকে আজ সকালে মেহেরকে নিয়ে নিজ বাড়িতে ফিরেছে রক্তিম। মেহেরকে বাসায় রেখে রক্তিম নিজ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছে। রক্তিম ওর অফিসে বসে আছে। বিয়ের ঝামেলায় জেভিহানের কেসটা নিয়ে বসার সময় হয়নি ওর। আজ 10 তারিখ, 15 তারিখ কেসের ডেট পড়েছে। ধর্ষণ বিষয়ে কেস লড়া যেহেতু রক্তিমের কাছে নতুন না,
তাই নিজের মক্কেলকে বাঁচিয়ে ভিকটিমকেই ফাঁসিয়ে দেয়া এখন ওর কাছে বাঁ হাতের কাজ বলে মনে হয়। রক্তিম ওর সেক্রেটারিকে কল করে ভিকটিমের আসল মেডিকেল রিপোর্ট, পুলিশ রিপোর্ট আর ফরেন্সিক রিপোর্ট এনে ওর কেবিনে রেখে দিতে বলল। রক্তিম বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরপরই মেহেরও বাসা থেকে বেরিয়েছে। মেহের খুব করে চায় এই কেসটাতে রক্তিম হেরে যাক, জেবিহান উপযুক্ত শাস্তি পাক। কিন্তু মেহেরের কাছে সবকিছুই কেমন ধোঁয়াশার মতো লাগছে। সে তো এইটুকু পর্যন্ত জানে না যে জেবিহানের লালসার শিকার হয়েছিল মেয়েটা আসলে কে, আর সে কোন 5 স্টার হোটেলে কাজ করত। এই শহরে তো 5 স্টার হোটেল 5টা। এখন মেয়েটাকে খুঁজে বের করতে হলে ওকে একে 5টা হোটেলেই যেতে হবে। কাজটা ওর জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে, কারণ হোটেল ম্যানেজমেন্ট থেকে সেই হোটেল কর্মরত কোনো কর্মী তথ্য সহজে কারোর কাছে দেয়া হয় না। মেহের পরপর 3টা 5 স্টার হোটেলে গিয়ে টাকার বিনিময়ে একটু চতুরতার সাথে সেখানে কোনো কর্মচারীর সাথে কোনো অঘটন ঘটেছে কিনা বিগত 1 মাসের ভিতর সেই তথ্য সংগ্রহ করে ঠিকই, কিন্তু যেই তথ্য পাওয়ার আশায় আজ সে বাসা থেকে বেরিয়েছিল তা ওর পাওয়া হলো না এখনও। হতাশারা মেহেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিবে বলে মনে হচ্ছে এখন ওর। অতঃপর মেহের কিছু সময় ব্রেক নিয়ে 4র্থতম 5 স্টার হোটেলে চলে এলো। সেখানে কর্মরত একজন লেডি কর্মীকে মেহের নিজের কাছে ডাকল। মেয়েটি মেহেরের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, জি ম্যাডাম বলুন, কিভাবে আপনাকে সহায়তা প্রদান করতে পারি? আমার কিছু জানার ছিল এই হোটেল সম্পর্কে। মেয়েটা কিছুটা হতভম্ব হয়ে গেল মেহেরের এরূপ কথায়। মেয়েটা নিজের আশেপাশে চোখ বুলিয়ে বলল, আপনি কি মিডিয়ার লোক? না। তাহলে কি জানতে চান? মেহের বাকি 3টি হোটেলের কর্মচারীকে যেই প্রশ্ন করেছিল সে একই প্রশ্ন এই মেয়েটিকেও করল। মেহেরের প্রশ্ন শুনে মেয়েটি যে কিছু ঘাবড়ে গিয়েছে তা ওর চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। মেয়েটি তারা দেখে বলল, আই এম সরি ম্যাম, আমি আপনাকে এসব বিষয়ে কোনো তথ্য দিতে পারবো না। এই বলে মেয়েটা স্থান ত্যাগ করতে নিলে মেহের বলল, আজ যদি ওই মেয়েটার জায়গায় তুমি হতে? মেয়েটি থেমে গেল। মেহের মেয়েটির দিকে গিয়ে এসে বলল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমানভাবে অপরাধী হয়ে থাকে। এমন না সেদিন ওই মেয়েটার সাথেই অন্যায়টা হওয়ার ছিল। সেদিন ওই মেয়েটার জায়গায় তুমিও থাকতে পারতে। আজ ওই মেয়েটা যে অবস্থায় আছে, যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই পরিস্থিতির সম্মুখীন তুমিও হতে পারতে। মেয়েটি কাঁপান্বিত কণ্ঠে বলল, আমার তো কিছু হয়নি, তাহলে আমি কেন অহেতুক ঝামেলার মধ্যে নিজেকে জড়াতে যাব? আচ্ছা, মানছি আজ তোমার কিছু হয়নি, তাই তোমার কাছে এ বিষয়ে কারোর সাথে কথা বলাটা ঝামেলার বলে মনে হচ্ছে। কিন্তু তুমি কি এমন নিশ্চয়তা দিতে পারবে যে আগামীতে কোনো একদিন তোমার সাথে সত্যি এমন কিছু হবে না? তুমি বারবার বেঁচে যাবে ওই নরপিশাচগুলোর হাত থেকে। মেয়েটার ভিতর পর্যন্ত নাড়িয়ে দিতে সক্ষম হলো যেন মেহেরের বলা কথাগুলো। মেয়েটি দম ফেলে বলল, এই পুরো জায়গাটা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। আমি এখানে আপনাকে এই বিষয়ে কিছুই বলতে পারবো না। হোটেলের বাহিরে আরেকটা ছোট রেস্তোরাঁ আছে, আপনি সেখানে আমার জন্য অপেক্ষা করুন। একটু পরেই আমার ডিউটি টাইম শেষ হবে, আমি আসছি আপনার কাছে তখন। যদি তোমার ভিতর ন্যূনতম মনুষ্যত্ব বোধ বলতে কিছু বেঁচে থাকবে তাহলে তুমি আসবে, অবশ্যই আসবে। এই বলে মেহের হোটেল থেকে বেরিয়ে গেল। রিসিপশন সাইডে আসতে আরেকজন পুরুষ কর্মচারী মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, কি ব্যাপার? অনেকক্ষণ হলো লক্ষ্য করছিলাম ওখানে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে গুজুর করে কথা বলছিলেন, কোনো সমস্যা হয়েছে নাকি? মেয়েটাকে বিষয়টাকে এখানেই ধামাচাপা দিতে বলল, না, কোনো সমস্যা হয়নি। উনি হুট করে এসেই বলেছিলেন আমাদের হোটেলে রাতে স্টে করার জন্য কোনো অফার চলছে কি না। আসলে এসব বিষয় রিসিপশনে এসে কাউকে জিজ্ঞেস করতে নাকি লজ্জাবোধ করছিলেন, তাই। লোকটা মেয়েটির কথা মেনে নিল। অতঃপর ওরা নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। মেহের রেস্তোরাঁতে এসে বসে আছে। দুপুর সময় পেরিয়ে যাচ্ছে, তাই খুব ক্ষুধাও লেগেছে মেহেরের। এখান থেকে দুপুরের খাবারটুকু খেয়ে নিল সে।
কিয়ৎক্ষণ পর মেহের লক্ষ্য করল হোটেলের সে মেয়েটা রেস্তোরাঁর মূল দরজা অতিক্রম করে ভিতরে প্রবেশ করল। মেহের হাত উঠিয়ে ইশারা প্রদান করলে মেয়েটি মেহেরের সম্মুখে থাকা চেয়ার টেনে সেখানে বসল। মেহের ওয়েটারকে ডেকে 2 কাপ কফি অর্ডার করল। অতঃপর মেহের মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, যে মেয়েটির সাথে অন্যায় হয়েছিল তার সম্পর্কে তুমি যা জানো আমাকে সবটা বলো, আর কিছু লুকিও না প্লিজ। মেহের মেয়েটির আড়ালে নিজের কোলের ওপর ফোন রেখে সেখানে রেকর্ডিং সিস্টেমটা অন করলো। মেয়েটি বলল, যার সাথে অঘটন ঘটেছে ওর নাম শিউলি আর আমার নাম মিতা। শিউলি আর আমি একই সাথে ওই হোটেলে কাজ করতে ঢুকেছিলাম। পূর্ব থেকে আমরা একে অপরকে চিনতাম না, বাট কাজের মধ্য দিয়ে চেনা জানার পর্বটা সারা হয়েছিল। শিউলি আর আমি খুবই তাড়াতাড়ি ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছিলাম। অঘটনের দিন আসলে শিউলির জায়গায় আমার হওয়ার কথা ছিল, কারণ সেই দিন ডিউটি টাইম আমার ছিল। হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আসায় আমাকে বাড়িতে যেতে হতো। এজন্য আমি শিউলিকে বলেছিলাম আমার হয়ে আজ ওভারটাইম করে দিতে। শিউলি খুব ভালো মানসিকতার মেয়ে ছিল। আমার কথা এক বলাতেই মেনে নিয়েছিল সে। এরপর আমি বাড়ি ছেড়ে চলে আসি, আর শিউলির সাথে ওই অমানুষটা। কথাগুলো বলতে বলতে মিতা কান্না করে দেয়। মেহের মিতার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। মিতা টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে চোখের পানি মুছে গ্লাসে থাকা পানিটুকু পান করল। নিজেকে কিছুটা সামলে নিল মিতা। মেহের বলল, সেদিন তুমি চলে গিয়েছিলে শিউলিকে নিজের ডিউটির দায়িত্ব দিয়ে, তার মানে তুমি জানো না সেদিন শিউলিকে ঠিক কী অবস্থায় উদ্ধার করা হয়েছিল, তাই তো? এই কথা আমি কোনো হোটেলে কর্মরত কোনো সাধারণ কর্মী জানে না। এই কাজ হোটেলের সম্মানের কথা চিন্তা করে হোটেল মালিক এবং তার বিশ্বস্ত কয়েকজন কর্মচারী মিলে চুপিসারে সম্পূর্ণ করেছেন নিশ্চিত। আর এই যে এই অন্যায়টা শিউলির ওপর করেছে, শিউলির থেকে শুনেছি সে অনেক বড় লোক, তাই তার কাছে নিজের অন্যায়ের ধামাচাপা দেয়া হাতের ময়লা মাত্র। আমরা সাধারণ মানুষরা সবাই যদি অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে অপরাধী যত বড় পয়সাওয়ালাই হোক না কেন শাস্তির হাত থেকে বাঁচতে পারবে না মিতা। এসব কথা কেবল মুখে মুখে শোনা যায় আপু, এসব বাস্তবে ফলতে দেখা যায় না। বাস্তবে আমরা সবাই টাকাওয়ালাদের পায়ের নিচে পিষ্টই হই বারবার। আমাকে শিউলির কাছে নিয়ে চলো, শিউলির সাথে কথা বলবো আমি। ঠিক আছে চলুন। অতঃপর মেহের আর মিতা রেস্তোরাঁ থেকে বেরিয়ে শিউলির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শিউলির বাড়িটা ঠিক মধ্যবিত্ত একটা আলাদা পাড়ার ভিতর। গলির সরু রাস্তাগুলো ধরে মিতা মেহেরুন্নেসাকে নিয়ে শিউলির বাড়ির সামনে এসে দাঁড়ালো। মেহের এপাশ ওপাশ চোখ বুলালো। ঘন বসতি রাস্তাটা চিকন হলেও দুধার দিয়ে সরকারি ড্রেন দেয়া হয়েছে। নোংরা পানি ও ময়লার ড্রেনটার জায়গায় জায়গায় পানি চলাচলের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, ফলে মশা মাছি উড়াচ্ছে আর অদ্ভুত বাজে গন্ধ ছড়াচ্ছে বাতাসে। শিউলির বাড়ির মূল দরজাটা টিনের হয়, জং লেগে গিয়েছে অনেক জায়গায়। মনে হচ্ছে জংগুলোতে হাত ছোঁয়ালেই তা গুঁড়ো গুঁড়ো হয়ে নিচে পড়বে। মিতা দরজায় কড়া নাড়ল, ডাকলো শিউলির নাম ধরে। ভিতর থেকে গম্ভীর পুরুষালী একটা কণ্ঠে কে আসছি শব্দ দুখানা ভেসে এলো। মিতা মেহেরের দিকে তাকে বলল, আঙ্কেল আছে বাসায়? আঙ্কেল পুরনো দিনের মানুষ, মান সম্মান জিনিসটাকে গুরুত্ব দেন বেশি। আঙ্কেলের সামনে এসব বিষয়ে শিউলির সাথে কথা বলা যাবে বলে তো মনে হয় না। মিতার কথা শেষ হতে না হতেই শিউলির বাড়ির দরজাটা খুলে গেল। দরজা খুলতেই মিতা আর মেহেরের নজরে পড়ল সাদা লুঙ্গি ও ক্রিম কালারের একটা ফতো পরিহিত মাঝারি বয়সের পুরুষের সাথে। মুখভর্তি দাড়িগুলোতে পাঁক ধরেছে, মাথায় সামনের দিকে অর্ধ অংশে চুল নেই বললেই চলে। পিছনের দিকে যা আছে তাতেও পাঁক ধরেছে। তার চেহারায় গম্ভীরতার ছাপে স্পষ্ট ফুটে আছে। চোখের আকৃতি ছোট রেখেই বললেন, কে তোমরা, কাকে চাই? মিতার সাথেও তার প্রথম সাক্ষাৎ। মিতা কেবল শিউলির মুখেই ওর বাবার ব্যবহার, চলন, রাগ সম্পর্কে শুনেছে। মিতা জোরপূর্বক হেসে বলল, আপনি কি শিউলির বাবা জামাল আঙ্কেল?
জামাল গম্ভীর কণ্ঠে বললেন, আমার নাম মিতা আর ওর নাম মেহেরুন্নিসা। আমরা শিউলির বান্ধবী হই আঙ্কেল, আমরা ওর সাথে দেখা করতে এসেছি। ও আচ্ছা, ভেতরে এসো তোমরা। জামাল দরজা থেকে সরে দাঁড়ালেন। মিতা আর মেহের বাড়ির ভিতর প্রবেশ করল। মেহের চারপাশে চোখ বুলালো। খুব ছোট পরিসরে টিনের ছাদ বিশিষ্ট একতলা বাড়িটি। আঙিনাটা কাঁচা মাটির। আঙিনার ওপর একটা দড়ির ও বাঁশের তৈরি সিঙ্গেল খাট রাখা আছে। এক পার্শ্বে মাটির চুলায় রান্নাঘর, অন্য পার্শ্বে গ্রিল দেয়া বারান্দা। গ্রিলের ফাঁকে ফাঁকে লতাপাতা উঠে গিয়েছে। ফুল গাছের শখ রয়েছে যে এ বাড়িতে কোনো সদস্যের, তা এই দৃশ্য দেখে যে কেউ বুঝতে সক্ষম হবে। বারান্দার ওপাশে হয়তো হাতে গোনা কয়েকটা রুমও রয়েছে। জামাল দড়ির বাঁধনে বাঁধা খাটটাতে বসতে বসতে হাতের ইশারায় একটা রুম দেখে বললেন, ওই তো ওই পার্শ্বের রুমটাই শিউলির, যাও তোমরা, শিউলি ওই রুমে আছে। মিতা আর মেহের ধীর পায়ে বারান্দা ধরে সে কক্ষের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা হালকা ভিড়ানো রয়েছে দেখে মিতা নক করল। ভিতর থেকে সারা ভেসে এলে মিতা আর মেহের একসাথে ভিতরে প্রবেশ করল। শিউলি বিছানার ওপর দু হাঁটু ভাঁজ করে হাঁটুর ওপর থুতনি ঠেকে বসে আছে। শিউলির পরনে ছাইরঙা একটা থ্রি পিস রয়েছে। মাথার অনেকটাই উঁচুতে হাত খোপা বেঁধে রেখেছে। শিউলির রুমটা অনেক ছোট। এক পার্শ্বে কেবল একটা সিঙ্গেল চৌকি টাইপ খাট রয়েছে। একটা ছোট কাঠের টেবিল, যার ওপর দুসারি করে এক হাত সমান উঁচু হবে কতগুলো বই রাখা রয়েছে। একটা কাঠের তৈরি চেয়ার আছে। অন্য কর্নারে আলনা রাখা আছে, যেখানে তাকে তাকে শিউলির কাপড় ভাঁজ করে রাখা দেখা যাচ্ছে। দেয়ালের ওপর এক হাত পরিমাণও দৈর্ঘ্যপ্রস্থ হবে না একটা আয়নাও রাখা আছে। এই তো, এই শেষ। মিতা আর মেহের দিকে না থেকে শিউলি বলল, কেন এসেছো তুমি মিতা? আমার এখানে তোমার আসা যাওয়ার বিষয়টা ওই নোংরা লোকগুলো জানতে পারলে তোমাকেও ছিঁড়ে খাবে, যেভাবে আমাকে ছিঁড়ে খেয়েছে। শিলুর এরূপ কথা শুনে মেহেরের বুকের ভিতরটা ধক করে উঠল। ওই নোংরা লোকটা যে ওরই মায়ের পেটের আপন ভাই। মিতা শিলুর কাছে এগিয়ে যেতে যেতে বলল, সেদিন তোমার কথাগুলো শুনে আমি ভয় পেয়ে গিয়েছিলাম ঠিকই। একটা বারের জন্য ভেবেছিলাম এসব ঝামেলার ভিতর আমার না জড়ানোই ভালো, কিন্তু মেহেরুন্নিসা আপু আমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়েছেন, আমার মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তুলেছেন। আমিও বুঝতে পেরেছি শিউলি, সেদিন যদি আমি তোমায় না বলতাম যে আমাকে বাড়ি যেতে হবে, আমার হয়ে ওভারটাইমটা তুমি করে দাও, আর তুমি যদি আমার কথা না মানতে, তাহলে আজ তুমি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ, সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমাকেও যেতে হতো। তাই এখন আর আমি পরোয়া করি না তোমার কাছে আসার জন্য আমার কি হবে না হবে তা নিয়ে। শিউলির চোখ তুলে তাকালো, তখনই মেহেরকে দেখতে পেল সে। শিউলি মিতার দিকে তাকালো। মিতা বলল, মেহের আপুর সম্পর্কে আমি কিছুই জানি না, কে উনি, কেন এসব বিষয় নিজেকে জড়াচ্ছেন? কিছুই না। মেহের এগিয়ে এসে বিছানার কাছে দাঁড়ালো। শিউলি মেহেরের দিকে তাকিয়ে আছে প্রশ্ন মিশ্রিত চোখে। মেহের কোনো দ্বিধাবোধ না নিয়ে বলল, তোমার সাথে যে এত বড় অন্যায় করেছে, দুর্ভাগ্যবশত আমি তারই ছোট বোন হই। মেহেরের পরিচয় পাওয়া মাত্র শিউলি আর মিতা দুজনে অবাক হয়ে গেল। মিতা বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমার পরিচয় জানতাম না, বাট তুমি ওই ধর্ষকের রিলেটিভ হও এটা ভাবতেও পারিনি। শান্ত হও মিতা, তোমার পরিচয় আগেই পেয়ে গেলে, আমার পরিচয় আগেই পেয়ে গেলে হয়তো তুমি আমাকে শিউলির কাছে নিয়ে আসতে না। আসলেই আনতাম না। আপনি আমাকে এত বড় কথা শোনালেন যে এত আমি মুগ্ধ হয়ে আপনাকে নিয়ে এসেছিলাম শিউলির কাছে। কিন্তু শিউলি রাগী স্বরে বলল, কেন এসেছেন আপনি এখানে? নিজের ভাইয়ের করা কৃতকর্মের জন্য সাফাই গাইতে এসেছেন, নাকি আমার পরিবারকে টাকা দিয়ে কিনে নিতে এসেছেন? কি ভাবছেন লাখ লাখ টাকা আমার পরিবারের মুখের ওপর ছুঁড়ে মারলেই ওরা আমাকে বুঝাবে যে ওই ধর্ষকের বিরুদ্ধে করা কেসটা আমার হাতে তুলে নেওয়া উচিত, আর আমি চুপচাপ তা মেনে নিব? আমার তো ইজ্জত বলতে আর কিছু এমনিও অবশিষ্ট নেই। এবার কি আমার শিক্ষক বাবার বেঁচে থাকা বাকি সম্মানটুকু নিলামে তুলে দিব? শিউলির দু চোখ কেবল ঘোলাটে হয়ে গিয়েছে মুহূর্তেই। হালকা লালচে বর্ণ ধারণ করেছে। মুখে গলায় থাকা ক্ষতগুলো এখনো চোখে ধরার মতো চিকচিক করছে। মেহের বলল,
দুদিন হলো জানতে পেরেছি আমার ভাই একজন ধর্ষক। আমার বাবাও নিজের বংশের সম্মানের কথা চিন্তা করে আমার ভাইয়ের সব দোষ থাকা সত্ত্বেও ওকে নির্দোষ প্রমাণ করার জন্য যে ক্রিমিনাল লয়ার শরণাপন্ন হয়েছেন লয়ারের, তারই সাথে চতুরতার সাথে আমার থেকে সত্য লুকিয়ে বিয়ে দিয়েছেন। আমার শরীরের প্রতিটি জায়গায় সেই লোকের ছোঁয়া রয়েছে। নিজের কাছে নিজেকে কেমন অপবিত্র লাগে। নিজের বাবার বাড়ি সবার সাথেই সম্পর্ক শেষ করেছি। স্বামী নামক ওই অমানুষটাকে বোঝানোর বৃথা চেষ্টা করেছি যে সে যেন ওই ধর্ষকের হয়ে কেসটা না লড়ে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এরপর নিজে নিজে সিদ্ধান্ত নিলাম তোমাকে খুঁজে বের করব। তোমাকে ন্যায় পাইয়ে দিতে যা যা করা প্রয়োজন আমার সেই সব কিছুই করবো আমি। আমার সামনে আমার বাবা, ভাই, স্বামী যেই দাঁড়াক না কেন আমি কারোর পরোয়া করব না। ন্যায়ের পথে চলবো। যখন মনে স্থির করেছি তখন আমাকে এই পথ থেকে কেউ হটাতে পারবে না। শিউলি, আমাকে একটাবার বিশ্বাস করে দেখো, কথা দিচ্ছি ঠকাবো না। শিউলি আর মিতে নীরব হয়ে রইল। পিছন থেকে জামালের কণ্ঠস্বর ভেসে এলো। অনেকক্ষণ হলো বাসায় ফিরেছে রক্তিম। রূপার থেকে জানতে পেরেছে মেহের বাসায় নেই, বেরিয়েছে রক্তিম। বেরিয়ে যাওয়ার পরপরই এখন বাজে বিকেল 5টা। এর মাঝে রক্তিম মেহেরকে ফোনও দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু ফোন বাজতে বাজতে আপনা আপনি কেটে গিয়েছে। চিন্তার ছাপ স্পষ্ট ফুটে আসছে রক্তিমের মুখশ্রী জুড়ে। ড্রয়িং রুমের সোফায় পিঠ ঠেকে বসে আছে রক্তিম। কপালের ওপর ডান হাতটা ভাঁজ করা রয়েছে। সেই সময় মেহের মূল দরজা পেরিয়ে ভিতর প্রবেশ করলো। রক্তিমকে দেখো না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রক্তিম মেহেরের উপস্থিতি বুঝতে পেরে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও সুইটহার্ট। মেহের দাঁড়িয়ে গেল। ওর মুখশ্রী সম্পূর্ণ স্বাভাবিকই রয়েছে। রক্তিম মেহেরের সামনে এসে দাঁড়িয়ে ওকে ওপর থেকে নিচ একবার দেখে নিয়ে বলল, কোথায় গিয়েছিলে? মেহের স্ট্রেট জবাব দিল, আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কতবার বলবো তোমায়? তুমি মানো বা না মানো, তুমি আমার বিয়ে করা বউ হও। তুমি কোথায়, কখন, কি কারণে যাচ্ছ সেই সব কিছু জানার সম্পূর্ণ অধিকার আমার আছে। মেহের রক্তিমের চোখের দিকে তাকালো, অতঃপর বলল, বিয়ে মানে আসলে কি? বিয়ের বাঁধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রী উভয়ের প্রতি কি কি অধিকার খাটানো উচিত এবং কিভাবে তা খাটানো উচিত সেই সব সম্পর্কে আপনার ভিতর সঠিক কোনো ধারণা আছে বলে আমার মনে হয়। কেবল একটা কথাই জানেন, বিয়ে করেছেন মানে বউর সাথে জোর করে সহবাস করতে পারবেন, আর বউ কখন কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলতে পারবেন, এবং যোগ্য উত্তরও আবার আপনাকে দিতে হবে। রক্তিম দাঁতে দাঁত চেপে বলল, আমার ধৈর্যের পরীক্ষা নিও না সুইটহার্ট, তাহলে ফল ভালো হবে না। আপনাকে তো আমি মানুষই মনে করি না, তাহলে ভালো ফলের আশা রাখবো? তাও আপনার উপর ভাবলেন কি করে? এই বলে মেহের রক্তিমের পাশ কাটিয়ে যেতে নিলে রক্তিম মেহেরের হাতের উপরি অংশের মাংসপেশি শক্তভাবে চেপে ধরে ওকে নিজের অনেক কাছে টেনে নিল। মেহের রাগে ঘৃণায় নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফট করছে কেবল। রক্তিম বলল, নিজের বাপ ভাইয়ের করা অন্যায়কে ধামাচাপা না দেওয়া থেকে আমাকে বিরত করতে সক্ষম না হওয়ায় আমার বিরুদ্ধে গোপন পরিকল্পনা সাজাচ্ছ, তাই না? মেহের রাগে হিসিয়ে বলল, হ্যাঁ সেটাই করছি। আপনাদের কাউকে আমি ছেড়ে দিব না, শান্তিতে বাঁচতেও দিব না। ঠিক আছে, চালিয়ে যাও তুমি তোমার চেষ্টাটা। আমি তো দেখতে চাই আমার ঘরের মালকিন আমার সাথে থেকেই আমাকে টেক্কা দিতে কতদূর পর্যন্ত যেতে পারে। এই বলে রক্তিম মেহেরকে ছেড়ে দিল। মেহের রক্তিমের পাশ কাটিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রক্তিম বাঁকা হাসির রেখা নিজের ঠোঁটের কোণে ফুটিয়ে তুলে বাসা থেকে বেরিয়ে গেল। ফ্রেশ হয়ে বিছানায় ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়েছে মেহের। মাথায় ঘুরপাক খাচ্ছে শত ধরনের চিন্তা। মেহের সবে 2 বছর হতে চলল ল নিয়ে পড়াশোনা করছে। কত কিছু শেখার ও জানার বাকি রয়েছে ওর। মেহেরের জ্ঞান এখন সমুদ্রের পাড়ে হাতের ওপর এক ফোঁটা পানি নিয়ে দাঁড়িয়ে থাকার মতো সীমিত অবস্থায় আছে। রক্তিমের চতুরতার সাথে টেক্কা দিয়ে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই ওর জন্য মেহের মনে মনে পরবর্তী কয়েকটা ধাপ সাজিয়ে নিয়েছে। ফ্ল্যাশব্যাক। জামাল বললেন, কি বিষয় নিয়ে কথা হচ্ছে তোমাদের মাঝে? মিতা কিছুটা ভীতবোধ করছে। মেহের স্বাভাবিকভাবে বসে আছে। শিউলি মেহের দিকে তাকিয়ে বলল,
আপনি পারবেন নিজের রক্তের সম্পর্ককে পরোয়া না করে ন্যায়ের রাস্তায় অটল থেকে আমাকে ন্যায় পাইয়ে দিতে সাহায্য করতে। মিতা অবাক হলো, তার মানে শিউলির বাবা কেস করার বিষয় সম্পর্কে সব কিছুই জানে, আর তিনি না জানলে না সাপোর্ট করলে শিউলির পক্ষে একলা ঘুরে দাঁড়িয়ে থানায় গিয়ে ওই জানোয়ারের বিরুদ্ধে এফআইআর করা সম্ভব হতো না। কত বোকার মতো চিন্তা ভাবনা মিতার, তা সে নিজে নিজেই ভেবে অবাক হয়েছে। শুধু মেহের শিউলির একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললাম যে আমি আমার বাবা ভাই স্বামী কারোর পরোয়া করব না, তারা সবাই আমার কাছে এক পাল্লায় পরিমাপের যোগ্য। পাল্লার নামটা কোথাও বড় বড় করে লিখে রাখতে ইচ্ছে হচ্ছে, এখানে পাপীদের পাপ পরিমাপ করা হয়। জামাল সাহেব মেহেরের পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত রেখে বললেন, গোবরে পদ্ম ফুল কেন ফোটে জানো? দূষিত খারাপ ও পাপে ভরপুর পরিবেশে পদ্মর ন্যায় চমৎকার সৌন্দর্য এবং সদ্গুণে সম্পূর্ণ ফুল ফোটে সেই সকল খারাপের পতন নিশ্চিত করতে। সমাজের চোখে ধনী গরিবের যে পট্টি বাঁধা রয়েছে তা খুলে সৎকে সৎ এবং অসৎকে অসৎ বলার ক্ষমতা রাখতে পারে, যেন সবাই তা নিশ্চিত করতে। মানুষ কোনো জাত নিয়ে, কোনো বংশ নিয়ে, কোনো শহরে নাকি গ্রামে জন্ম নিল তা মূল বিষয় নয়। মানুষ বুঝদার হওয়ার পর কোনো কর্মকে বেছে নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিতে গেলে সেটা হলো মূল বিষয়। তাই তুমি ভুল ঘরে জন্ম নিয়েছো এমনটা ভেবো না, বরং এমনটা ভাবো যে আল্লাহ তাআলা তোমার সঠিক ঘরেই জন্ম নেওয়ার তৌফিক দান করেছেন এবং তোমায় ভালোদের পাশে দাঁড়িয়ে অন্যায়কে না বলার ক্ষমতাও দান করেছেন। মেহের মাথা হালকা উঁচিয়ে জামালের মুখের পানে ছলছল নয়নে তাকে বলল, আপনার মতো একজন বাবার হাত মাথার ওপর থাকলে যে কোনো মেয়ের পক্ষে সব ধরনের খারাপ পরিস্থিতির সাথে মোকাবেলা করা সম্ভব চাচা। আমি তো আমার বাবাকে হারিয়ে ফেললাম, আপনি আমার দ্বিতীয় বাবা হবেন চাচা। বাবা বানাতে চাও তাহলে? চাচা বলল যে। মেহের ঠোঁট কাঁপিয়ে কেঁদে উঠল। শিউলি আর মিতা ইমোশনাল হয়ে গিয়েছে। ওরা মেহেরের কাছে এগিয়ে এলো। জামাল বললেন, পাগলি মেয়ে, কাঁদতে হয় না এভাবে। বর্তমান মেহেরের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা ফুটে উঠল। পরক্ষণেই মেহেরের খেয়াল হলো কেস লড়ার জন্য একজন উকিলের প্রয়োজন সবার আগে। এই শহরে রক্তিম রেজওয়ান খানের মতো একজন লয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে কেস লড়ার মতো সাহসী উকিল কে আছে তা মেহেরের জানা নেই। মেহের তৎক্ষণাৎ ওর ফোন নিয়ে একজনকে কল করলো। ফোনের ওপাশে থাকা মানুষটাকে মেহের নিজের বড় বোনের আসনে বসিয়েছে বহু আগেই। তার নাম রিপা। রিপার স্বামী আকবরও একজন মান্যগণ্য উকিল। আকবর যদি কেসটা লড়ার সাহস না পায় তাহলে অন্তত একজন ভালো উকিলের সন্ধান তো দিতে পারবে। রিপা কল রিসিভ করতে মেহের বলল, ওর খুব জরুরি বিষয় নিয়ে কথা বলার আছে ওদের দুজনের সাথেই, তাই কাল সকালেই মেহের ওদের বাসায় যাবে। অতঃপর মেহের কল রেখে দিল। পরের দিন মেহের সকাল সকাল বাসা থেকে বেরিয়ে রিপার বাসায় এসেছে। ড্রয়িং রুমে সোফায় বসে আছে ওরা তিনজন। মেহের ওদের শিউলির ব্যাপারে সব সত্য কথা শেয়ার করলে রিপা বলল, আঙ্কেল আর জেভিয়ান এমন নিম্ন কাজ করতে পারে? আমি ভাবতে পারছি না। আমিও পারিনি আপু, কিন্তু এটাই সত্য। আকবর বলল, এখন তুমি কি করতে চাইছো তাহলে? আপনি বলুন কি করা উচিত আমার ভাইয়া, আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আকবর কিছুটা ভেবে বলল, অবশ্যই সত্যের পাশে দাঁড়াতাম আমি। তাহলে কেসটা আপনি লড়ুন, শিউলিকে ন্যায় পাইয়ে দেওয়ার কাজটা সহজ করে দিন। আকবর রিপার মুখের দিকে তাকালো। রিপা বলল, তুমি যদি এই কেসটা লড়ো, তোমার বদলতে যদি নিষ্পাপ মেয়েটা ন্যায় পায় তাহলে তোমাকে নিয়ে আমার অনেক গর্ব হবে আকবর। আকবর হাসি মুখে বলল, ঠিক আছে, তোমরা যখন চাইছো কেসটা তাহলে আমি লড়বো। আর তুমি বিকেলবেলা শিউলি ওর বাবাকে নিয়ে আমার অফিসে এসো। শিউলির মুখ থেকে আমাকে আবারও কেসটা শুনতে হবে। ঠিক আছে ভাইয়া। অফিসে নিজ কক্ষে চেয়ারে বসে শিউলির আসল মেডিকেল রিপোর্ট, ফরেন্সিক রিপোর্টের সাথে নকল মেডিকেল রিপোর্ট ও ফরেন্সিক রিপোর্ট চেক করে হাসতে হাসতে বলল, কত সহজ এই আসল রিপোর্টগুলোকে জ্বালিয়ে নিজের মন মতো নকল রিপোর্ট তৈরি করে তা কোর্টে পেশ করা, ভাবতে কেবল হাসি পায়। সেই সময় ওর দরজায় করোনার শব্দ ভেসেল। রক্তিম ভিতরে আসতে বলল। পুলিশ অফিসার ইমদাদুল হক ভেতরে প্রবেশ করলেন। পরনে পুলিশের পোশাক,
স্বাস্থ্যসম্মত লোক, ভুঁড়ির আকৃতি এতটাই বড় যে মনে হচ্ছে শার্টের বোতাম বুঝি ছিঁড়ে ছুটে কোথাও পালিয়ে যাবে। ক্লিন শেপ, মুখে গর্ত গর্ত দাগগুলো চোখে লাগার মতো। অতিরিক্ত পান খাওয়ায় প্রতিটি দাঁতের গোড়ায় কালচে দাগ পড়ে গিয়েছে, যা তার 32 পাটি দাঁত বের করে হাসি দেওয়ার ফলে লক্ষ্য করা যাচ্ছে। বগলের নিচে থাকা ফাইলটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন, আপনার একটা ফোন কল আমায় যে কি শান্তি দেয় তা আমি বলে বোঝাতে পারবো না স্যার। রক্তিম বাঁকা হেসে বলল, বসুন মিস্টার ইমদাদুল হক। আসলে আমরা এই ধাঁচের অমানুষ কিনা, তাই আপনি কলে আপনি যেমন খুশি হন তেমনি আপনার আনা আসল এফআইআর রিপোর্ট দেখে আমিও খুশি হই। সরকারি চাকরিতে সম্মান তো মেলা পাই, কিন্তু বেতন দেয় সীমিত। তা দিয়ে তো আমার মেয়ের ডাইপার কেনার খরচই পূর্ণ হয় না। তাই আপনাদের মতো গণ্যমান্য মানুষদের ছায়াতলে দাঁড়িয়ে পড়ি যেন দুমুঠো ভাত নিজে সহ নিজের বউ বাচ্চাকে খাওয়াতে পারি। দুমুঠো খাওয়ার কথা বলতে বলতে তো ভুঁড়িটা এমন বানিয়ে ফেলেছেন, আপনাকে আর আপনার স্ত্রীকে পাশাপাশি দাঁড় করালে আপনাকেই না 9 মাসের গর্ভবতী ভেবে বসবে মানুষ। রক্তিমের কথা শুনে বিদঘুটে শব্দে হেসে উঠলেন পুলিশ অফিসার ইমদাদুল। সেই সময় রক্তিমের ফোন বেজে উঠলে রক্তিম ফোন রিসিভ করে বাঁকা হেসে বলল, এবার তো কেসটাতে জেতা আমার জন্য আরো সহজ হয়ে গেল ভাই। আমি তো এত সহজে জেতার কথা ভাবতে পারিনি, তাও কিনা নিজের বউয়ের বিরুদ্ধে। স্যাহ, ইতনা ভি মাজা নেহি আ গয়া। অতঃপর রক্তিম কল রেখে দিল। ইমদাদুল হাসি থেমে সূক্ষ্ম নজরে তাকালো রক্তিমের দিকে, অতঃপর বললেন, আপনার চোখ মুখ দেখে কেউ ভাবতেই পারবে না স্যার যে আপনি কত বড় ডেঞ্জারাস লোক। রক্তিম নিজের তৈরি এফআইআর রিপোর্টটা আসলে এফআইআর রিপোর্টের সাথে বদল করে ফাইলটা ইমদাদুলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এবারে বাজেটও বেশি আর চেষ্টাও কম, বুঝলেন ভাইয়া। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে রূপার থেকে চুলে তেল দিয়ে নিচ্ছে মেহের। রূপা তেল দেওয়ার পাশাপাশি 100 রকমের গল্পের ঝুড়িও মেলে বসেছে। মেহেরের সেসবের দিকে কোনো খেয়াল নেই। মেহের কেবল শিউলির বিষয় নিয়ে গভীর চিন্তায় ডুবে আছে। আর মাত্র 3 দিন বাকি, এখনও কোনো জোরালো প্রমাণ মেহের জোগাড় করতে পারেনি। এভাবে সময় বেরোতে থাকলে কীভাবে চলবে? সেই সময় রক্তিম মূল দরজা পেরিয়ে ভেতর প্রবেশ করলো। রক্তিমের ছাইরঙা শার্টটা অর্ধহীন করা অবস্থায় আছে। ডান হাতের সাহায্যে কাঁধ থেকে পিঠের পর ব্ল্যাক কোটটা ঝুলিয়ে রেখেছে। চুলগুলো হালকা এলোমেলো হয়ে কপালের উপর বিস্তার করছে। মুখে থাকা চাপ দাড়িগুলো খোঁচা খোঁচা হয়ে ভেসে আছে। নিয়মিত ক্লিন শেভ করা রক্তিমের ধাঁচে নেই। সপ্তাহ পেরোলে মন চাইলে শেভ করে নেয় সে। ক্লান্ত শরীরটাকে টেনে ড্রয়িং রুম পর্যন্ত এনে হাতে থাকা কোটটা পাশে রেখে সোফায় এলিয়ে দিল রক্তিম। কপালের উপর ভাঁজ পড়ল একটা হাত। সারাদিন বিভিন্ন কেসের বিষয়ে স্টাডি করা, কাগজপত্র গোছানো, বহু ঝামেলার সময় কাটে ওর। ড্রয়িং রুমে মাথার উপর জল করতে থাকা বিশাল ঝাড়বাতির আলো এখন ওর নিজের কাছে শত্রুপক্ষের থেকে কম কিছু মনে হচ্ছে না। রূপা বলল, ভাবি তুমি একটু অপেক্ষা করো, আমি ভাইয়ার জন্য আদা চা বানিয়ে আনছি। সারাদিনের কাজ সেরে বাসায় ফেরার পর আদা দিয়ে কড়া 1 কাপ চা পান করা ভাইয়ের অভ্যাস। রূপা উঠতে নিলে মেহের রূপার হাত ধরে ওকে থামিয়ে দিয়ে বলল, কোথাও যেতে হবে না তোমায়। আমার মাথায় তেল মালিশ করে দিচ্ছিলে, তো সেটাই করো। আর সেটা করতে যদি আর না চাও তাহলে আমার কাছে যাও, আর কিছু প্রয়োজন পড়ে কিনা দেখো। কিন্তু ভাবি, কোনো কিন্তু অবকাশ রাখার জায়গা এখানে নেই। রূপার কিছু বলল না। কিয়ৎক্ষণ পর রক্তিম ওভাবে থেকে বলল, কোনো পশু যদি একজন কৃষকের পেকে যাওয়া ফসলগুলো খেয়ে নষ্ট করে ফেলে, তখন সেই পশুর জন্য আক্ষেপ থাকা কৃষকটির জন্য স্বাভাবিক। কিন্তু শালার আমি আজও বুঝে উঠতে পারলাম না যে বউকে এত আদর করি, ভাত কাপড় দিয়ে নিজের ঘরে রানীর হালে রাখি, সে আমায় এত ঘেন্না করে কেন? রূপা একবার রক্তিমের দিকে তো আবার মেহেরের দিকে তাকিয়ে পরপরই বসা অবস্থা থেকে উঠে বলল, তোমরা মিয়া বিবি ঝগড়া করবা না প্রেম করবা, তোমরাই বলছো, আমি যাই। এই বলে রূপা দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। মেহের বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলল, মানুষের সাথে কথা বললেও মাঝে মধ্যে মনে হয় নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করলাম। সেখানে একজন অমানুষের সাথে কথা বলার প্রশ্ন আসে না, ঝগড়া করা তো দূরের বিষয়।
এই বলে মেহেরও স্থান ত্যাগ করতে নিলে পিছন থেকে রক্তিম মেহেরের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে ওকে নিজের কোলের উপর বসিয়ে শক্ত হাতে ওর পেট চেপে ধরে ওর পিঠ নিজের বুকের সাথে ঠেকিয়ে ওর কাঁধে থুতনি রেখে বলল, এই অমনুষ্টার ভালোবাসা যেদিন তোমায় তার প্রতি দুর্বল বানিয়ে দিবে সেদিন তুমি কি করবে সুইট হার্ট? মেহের নিজেকে রক্তিমের বাঁধন থেকে ছাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করতে করতে বলল, আপনার ভালোবাসা আমাকে দুর্বল করতে পারবে না উকিল সাহেব। এই মেহেরুন্নেসা আপনার ভালোবাসায় দুর্বল হবে না। আপনার ধ্বংস যে আমার হাতে লেখা আছে তা মিলে যেতে খুব বেশি সময় লাগবে না। অনেক অপেক্ষা করাচ্ছি আপনাকে, নিজেও করছি। খুব শীঘ্রই এই অপেক্ষার প্রহর গোনার পালাও শেষ হবে। রক্তিম মেহেরের কাঁধে ঠোঁট ছোঁয়ালে মেহের ঘৃণায় শরীর ঝাঁকি দিয়ে যেন রক্তিম ছেড়ে দেয় ওকে। কিন্তু ফলস্বরূপ রক্তিমের বাঁধন আরও মজবুত হলো। রক্তিম বাঁকা হেসে বলল, আজ এই মুহূর্তে আমি তোমায় স্পষ্ট বাংলা ভাষায় ভবিষ্যৎবাণী করে দিচ্ছি বউ, এই কেসে তো তুমি আমায় হারাতে পারবেই না, উল্টে এমন গোহারা হারবে যে পুরো দুনিয়া তোমার কাছে আরও বেশি বিষাক্ত মনে হবে। আমার প্রতি তোমার এই ঘৃণার মাত্রা তখন তরতরিয়ে পাহাড় সমান হয়ে যাবে। আসলে কি জানো, তোমার চোখে নিজের জন্য তো ঘৃণা সর্বক্ষণ দেখতে দেখতে আমার তোমার ঘৃণার প্রতিও ভালোবাসা জেগে উঠেছে। তাই আমি চাই তুমি আমায় আরও বেশি ঘৃণা করো আর আমি তোমায় আরও গভীরভাবে নিজের ভালোবাসা আবদ্ধ করে নেই। এই বলে রক্তিম মেহেরকে ছেড়ে দিল। রক্তিম চট করে উঠে রক্তিমের শরীরের ওপর থুতু দিয়ে এক ছুটে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। রক্তিম সোফায় আগের ন্যায় পিঠ থেকে নিঃশব্দে হাসতে শুরু করলো। মেহের রুমে এসে বিছানায় বসে কিছু সময় নীরব রইল, পরপরই বলল, আমার ঘৃণা যখন আপনাকে ঘায়েল করতে সক্ষম হচ্ছেই না, তখন আমায় সেই মোক্ষম অস্ত্র ব্যবহার করতে হবে যা পৃথিবীর ভিতর থাকা সর্বনিকৃষ্ট প্রাণীকেও বাজেভাবে শেষ করে দিতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা রক্তিম ড্রয়িং রুমের সোফায় বসে নিউজ পেপার দেখছিল। সেই সময় মেহের 2 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে এসে রক্তিমের পাশে বসে এক কাপ বাড়িয়ে দিল তার দিকে। রক্তিম পেপারটা সরিয়ে অবাক নয়নে মেহেরের দিকে তাকিয়ে পরপরই সোফা ছেড়ে উঠে এক ছুটে মূল দরজা দিয়ে বাইরে পর্যন্ত দিকে পরপরই আবার ড্রয়িং রুমে এসে মেহেরের পাশে বসল। মা, সূর্য তো দেখলাম প্রতিদিনের ন্যায় পূর্ব দিক থেকে উদিত হয়েছে, তাহলে আমার বউয়ের আজ কী হলো যে আমার জন্য নিজের হাতে চা বানিয়ে এনেছে? চোখে মুখে গতকাল পর্যন্ত যে ঘৃণার ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম তার ছিটে ফোঁটাও নেই। বিষয়টা তো আমার হজম হওয়ার যোগ্য মনে হচ্ছে না। মেহের বলল, বউয়ের থেকে ভালোবাসার সেবা চান, আবার এখন যখন তা করতে নিয়েছি তখন আর এসব হজমযোগ্য লাগছে না আপনার? তাহলে এখন কি করা উচিত আমার? এই গরম চা আপনার উপর ছুঁড়ে মারা? সেটা মনে হয় ভালোভাবে হজম হবে। রক্তিম 32 পাটি দাঁত বের করে হেসে মেহেরের হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুকের পর চুমুক দিয়ে বলল, আরে বাহ বউ, আমার তো দেখছি হেব্বি গুণী। এত স্বাদের চা আমি কশিনকালেও কখনো খাইনি। পরানটা কি যে তৃপ্তি অনুভব করছে বউ, বলে বোঝাতে পারবো না তোমায়। মেহের রক্তিমের দিকে তাকিয়ে নিজের চায়ের কাপে অল্প স্বল্প চুমুক দিচ্ছে আর নিঃশব্দে হাসছে। আর রক্তিমের প্রশংসামূলক শব্দগুলো মেহের কাছে বড্ড প্রিয় কিছু মনে হচ্ছে দুপুরের পর। রূপার ডাক রক্তিমের কানে লাগছে আধো আধো, চোখে মুখে পানির ছিটে পড়েছে বেশ কয়েকবার। পরপরই রক্তিম ধীরে ধীরে চোখ মেলে তাকালো। মাথাটা কেমন ভারী ভারী লাগছে ওর কাছে, কেমন চাপ দিয়ে আসতেছে মাথা দুপাশ। রক্তিম 2 হাতে নিজের মাথার দুপাশ চেপে ধরে হালকাভাবে ঝাঁকি দিল। পরপরই রূপাকে বলল, রূপা আমাকে ধরতো, ওয়াশরুমে নিয়ে চল, মাথায় আগে পানি ঢালতে হবে। রূপাও তৎক্ষণাৎ রক্তিমকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। রক্তিম ভিতরে প্রবেশ করে দরজা আটকে দিল ভিতর থেকে। অতঃপর ঝর্ণাটা চালু করে তার নিচে দাঁড়িয়ে গেল। দেয়ালের ওপর 2 হাত ঠেকিয়ে মাথাটা হালকা নিচু করে নিয়েছে আর 2 চোখ বুজে রেখেছে। আস্তে আস্তে রক্তিমের পুরো হুঁশ ফিরে এলো। রক্তিমের স্মরণ হলো সকালে মেহেরের দেয়া চা পান করার সময় সে ড্রয়িং রুমের সোফায় বসেছিল। এখন উঠল যখন তখনও সে সোফাতেই শুয়েছিল। মাঝে কি ঘটেছে, কতটা সময় পেরিয়ে গেছে তা স্মরণ নেই রক্তিমের।
রূপার কথায় যতটা বুঝলো, এখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তার মানে 4 থেকে 5 ঘন্টা সে অচেতন ছিল। তো হঠাৎ এমন হওয়ার কারণ কি? রক্তিম পাশের হ্যাঙ্গার থেকে তোয়ালেটা নিয়ে মাথা ও সর্বশরীর মুছে নিয়ে পোশাক পরিবর্তন করে ওয়াশরুম থেকে বেরিয়ে রূপাকে জিজ্ঞেস করলো, তোর ভাবি কোথায়? রূপা স্বাভাবিক স্বরে বলল, ভাবি তো তোমার গাড়ি নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ আগে, এখনো ফেরেনি। রক্তিমের কাছে পুরো বিষয়টা এবার ক্লিয়ার হতে এতটুকু সময় হলো না। এই পুরো কাজটাই যে মেহেরের সাজানো পরিকল্পনার একটা অংশ ছিল তা বুঝতে পারল রক্তিম। পরপরই রূপাকে রক্তিম নিজের জন্য খাবার আনতে বলে বিছানায় বসে পড়ল। নিজের ফোনটা খুঁজতে শুরু করলো রক্তিম। রুমে না পেয়ে পুনরায় ড্রয়িং রুমে এসে দেখলো সোফার উপরেই পড়ে আছে ফোনটা। অতঃপর ফোনটা হাতে নিতে অনেকগুলো নোটিফিকেশনে জমে থাকতে দেখে প্রথমত হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর যে মেসেজগুলো দেখলো তা পড়ার পর রক্তিম বাঁকা এসে বলল, সুইটহার্ট, তুমি এত চতুরতা দেখাবে, এত দূর পর্যন্ত এত সহজে এগিয়ে যাবে তা আমি ভাবিনি সত্যি। তবে খুব ভালো হলো আজ যা হলো, আর তো বাকি 2 দিন, এরপর যা হিসেব তা সরাসরি কোর্টেই তোমার সামনে প্র্যাকটিক্যালি উসুল করা হবে। শিউলির বাড়িতে ওর ঘরে বিছানায় পাশাপাশি বসে আছে শিউলি, মেহের ও মিতা। রুমে থাকা চেয়ারটাতে বসে আছেন জামাল সাহেব। মেহের হাসি মুখে বলল, এবার আর ওই অমানুষটার ক্ষমতাতেও কুলাবে না ন্যায়কে পায়ের নিচে পিষ্ট করে অন্যায়কে মাথা তুলে দাঁড়াতে দেওয়ার। তুমি ন্যায় পাবে শিউলি, আমি জানি তুমি তোমার জীবনের যে মূল্যবান সম্পদটুকু হারিয়েছ তা আর কখনো ফেরত পাবে না। তবে তোমার এই অবস্থার জন্য দায়ী ওই জানোয়ারটারও উপযুক্ত শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচতে পারবে না। শিউলি আজ হাসছে। সেই যে অঘটনটা ঘটে গেল ওর সাথে, তারপর মেয়েটা হাসতেও যেন ভুলে গিয়েছিল। নিজের সাথে হওয়ার অন্যায়ের সঠিক বিচার পাবে ভেবেই ওর খুশি লাগছে আজ। জামাল মুগ্ধ নয়নে নিজের মেয়ের হাসি মাখা মুখখানা দেখেছেন আজ। মনে মনে তিনিও কিছুটা শান্তি অনুভব করছেন ও নিশ্চিন্ত বোধ করছেন। মিতা বলল, আপু, আপনি সত্যি আল্লাহর পাঠানো উত্তম ওসিলা হয়ে আমাদের মাঝে এসেছেন। আপনি যদি না আসতেন তাহলে আমিও নিজের মধ্যকার ভীতি বোধকে শেষ করতে সক্ষম হতাম না কখনো, আর না শিউলি ন্যায় পাওয়ার আশাও দেখত। আপনি সত্যি অনেক ভালো, অনেক সৎ, আপনাকে সেলুট আমাদের তরফ থেকে। আজ শিউলির কেসে ডেট পড়েছে। কোর্টের বিচার কক্ষে উপস্থিত রয়েছে 2 পক্ষেরই সবাই। শিউলি, জামাল, মিতা আর মেহরুন্নেসা এক পাশে বসে আছে। অন্য পাশে মেহরুন্নেসার বাবা জহির রায়হান চৌধুরী ও জেভিয়ান বসে আছে। শিউলির তরফ থেকে এফআইআর করার পর জেভিয়ানকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হলেও জহির সেই রাতে মোটা টাকার বিনিময়ে রক্তিমের সহযোগিতায় জেভিয়ানের জামিন করে নিতে সক্ষম হয়েছিল। ফলস্বরূপ এতদিন ধরে জেভিয়ান স্বাধীনভাবে নিজের জীবন কাটাতে পারছে। 2 পক্ষের সম্মুখে থাকা টেবিল চেয়ার দখল করে দুপক্ষের উকিল রক্তিম ও আকবর সহ আর কয়েকজন সহকারী উকিল বসে আছেন। সেই সময় বিচারক কক্ষে প্রবেশ করলে সকলে তাকে সম্মান জানাতে উঠে দাঁড়ালেন। বিচারক তার নিজ আসনে বসে বললেন, আদালত এখন কার্যক্রম শুরু করছে। পেশাকার আজকের কেসের তালিকা দিন। পেশাকার তালিকাটি বিচারকের কাছে দিলে তিনি তা দেখে বললেন, আসামিকে কাঠগড়ায় এসে দাঁড়াতে বলুন। জেভিয়ানকে কাঠগড়ায় এসে দাঁড়াতে বললে সে বেশ অনেকটা বিরক্তি ভাব নিজ চেহারায় ফুটিয়ে তুলে কাঠগড়ায় এসে দাঁড়ালো। কাঠগড়ার রেলিংয়ে 2 হাতে ভর দিয়ে রেখেছে দেখে বিচারক বললেন, আপনার দাঁড়ানো ভঙ্গিমা আদালতের প্রতি সম্মানসূচক দেখাচ্ছে না। আপনি এখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, তাই নিজের আচরণে শালীনতা ভাব রাখুন। জেভিয়ান তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। বিচারক শিউলির পক্ষের উকিল আকবরকে উদ্দেশ্য করে বললেন, প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণ সহ আপনার বক্তব্য আদালতের সামনে উপস্থাপন করুন। আকবর চেয়ারসে উঠে দাঁড়ালো। মেহরুন্নেসা রক্তিমের দিকে তাকিয়ে নীরবে হাসলো। ফ্ল্যাশব্যাক 2 দিন আগে। মেহেরের হাতে প্রথম বানানো চা রক্তিম সম্পূর্ণ পান করার পর মেহেরের দিকে তাকিয়ে বলল, এখন থেকে কি তাহলে রোজ তোমার এই কোমলমতি হাতের সুমিষ্ট চা পান করার সৌভাগ্য হবে আমার বউ? মেহের নিজের অর্ধ শেষ করা চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে বলল, নিঃশ্বাসের যেমন দাম নেই তেমনি কখন মেহরুন্নেসা চৌধুরীর মুড ভালোবাসায় ভরপুর থাকবে আর কখন তা ঘৃণায় রূপ নিবে তা মেহরুন্নেসা নিজে বলতে পারছে না।
তাই রোজ রোজ চা পান করার সৌভাগ্য যে আপনার হবে না এতটুকু নিশ্চয়তা এখনই দিতে পারছি না। এই তো বেশ সময়টা কাটলো। তোমার আচরণ কথাবার্তায় সামথিং সামথিং একটা ফিল পাচ্ছিলাম। হুট করে কেন ঘৃণার শব্দটা টানছ? আমার মুডেরও দফা রফা হয়ে যাবে এতে। আচ্ছা, আপাতত বলছি না আর তেমন কিছু। রক্তিম মেহেরের দিকে ঝুঁকলো কিছুটা। মেহের পিছতে নিলে রক্তিম মেহেরের কোমরের ওপর এক হাত রেখে বলল, আমি কাছে গেলে তোমার এই দূরে যাওয়ার বিষয়টা আমায় তোমার প্রতি আরো বেশি আকর্ষণ করে, জানো সুইটহার্ট। চুম্বকের বিষয়টা খেয়াল করেছিলে কখনো? পজিটিভ এবং নেগেটিভ সাইড একে অপরকে আকর্ষণ করে, আর কিছুটা কাছে আনলে একে অপরের সাথে জুড়ে যায় ওরা। মিলন ঘটে ওদের। আবার পজিটিভ পজিটিভ ও নেগেটিভ নেগেটিভ কিন্তু একে অপরকে আকর্ষণ করে না, বিকর্ষণ করে। তাই আমাদের জুটিটা একদম পারফেক্ট, যাকে এক কথায় রাজ্যটুকু বলা চলে। আমরা একে অপরের জন্য সৃষ্টি হয়েছি। তোমার তরফ থেকে নেগেটিভ সিগন্যাল পাই সব সময়, আর আমি তো পুরোটাই পজিটিভে ভরপুর, যাকে বলে অল টাইম রেডি মাল। তোমার কাছে যাওয়া মাত্র কারাক করে টেনে নাও তুমি আমায় নিজের একেবারে কলিজার মধ্যে মিশিয়ে নিতে চাও। মন চায় তখন বলে মেহের বলল, সারুন আমায়, রূপা এসে পড়বে। রক্তিম মেহেরকে সারার বদলে আরও নিজের কাছে টেনে নিল। মেহেরের ঠোঁটের দিকে অগ্রসর হতে রক্তিমের দু হাত দু চোখ কেমন ঝাপসা হাসতে শুরু করলো। রক্তিম মেহেরকে ছেড়ে দিল তৎক্ষণাৎ। মেহের রক্তিমের থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে ওর উপর শান্ত দৃষ্টি স্থির করল। রক্তিম মাথার দু পাশ চেপে ধরে এপাশ ওপাশ ঝাঁকালো। রক্তিমের মনে হচ্ছে ওর শরীরটা কেমন অবশ্যই আসছে। রক্তিম বলল, আর এটা তো যান্ত্রিক মেশিন না, হুটহাট কেন তার তুরে কানেকশন লুজ হলে ভেজাল শুরু করে দিবে? এটা তো সম্পূর্ণ আমার শরীর, একটু আগে তো সম্পূর্ণ সুস্থ বোধ করছিলাম। হঠাৎ দুনিয়াটা এমন নাগরদোলার মতো গোল গোল ঘুরছে, এমন মনে হচ্ছে কেন এই বউ? সুইটহার্ট, আমার চোখ বুঝে আসছে ও বউ আমার, আমি মনে রয়ে যাচ্ছি নাকি আবার? ক্ষমাচর হলে এখনই চেনাবো, কারণ আমার তোমার স্বামী হই আর তুমি আমার স্ত্রী হও। আমি তোমার উপর অসন্তুষ্ট অবস্থায় মারা গেলে তুমি তো জানাতে যেতে পার। রক্তিম পুরো কথা শেষ করার পূর্বে সেন্স হারিয়ে সোফার উপরে শুয়ে পড়ল। মেহের নিঃশব্দে হেসে বলল, আপনার মতো পাপী লোকের অসন্তুষ্টিতে আমার চুলের আগালে পর্যন্ত ফাটল ধরবে না। জাহান্নামে যাওয়া তো দূরের বিষয়, বরং আমার থেকে যে আপনি মরার পরে ক্ষমা পাবেন না। যত পরিমাণ পাপ করেছেন তার জন্য জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে খাক হতে হবে, তা নিয়ে ভাববেন সেন্স ফেরার পর কেমন? এই বলে মেহের সোফা থেকে উঠে রক্তিমের প্যান্টের পকেটে থাকা ওর গাড়ির সহ আরও 4টা চাবি বের করে নিয়ে বাসা থেকে বের হলো। অতঃপর পার্কিং সাইট থেকে রক্তিমের গাড়িটা নিয়ে খানভিলা থেকে একাই বেরিয়ে গেল মেহের। আজ মেহের নিজে ড্রাইভ করছে। ড্রাইভটা সে বিয়ের আগে ওর বাবা জহির রায়হানের থেকেই শিখেছিল। জহির রায়হান মেহেরুন্নেসাকে নিয়ে ছোট থেকে অনেক বেশি পজিটিভ ছিলেন। মেহেরের শখগুলো পূরণ করতে সম্পূর্ণ সহযোগিতা করতেন ওকে। ড্রাইভিং করাটাও মেহেরের এক প্রকার শখ ছিল। জহির নিজেদের বাংলো বাড়ির সামনে থাকা বিশাল ফাঁকা জায়গাটাতে কেবল মেহেরকে গাড়ি ড্রাইভ করিয়ে দিতেন। বাড়ির বাইরে কখনো গাড়ি নিয়ে বের হতে দেননি তিনি মেহেরকে। আল্লাহ না করুক হুট করে কোনো অ্যাক্সিডেন্ট হলে মেহেরের কী হবে তা ভেবেই জহির এমন করতেন। মেহের এতে অনেকবার ফিল করলেও সেই সময় ওর করণীয় আর কিছুই ছিল না। রক্তিমের অফিসের সামনে এসে গাড়ি থামলো মেহেরের। অতঃপর মেহের দরজার সামনে আসতেই সেখানে থাকা গার্ড মেহেরের পরিচয় জানতে চাইলে মেহের নিজেকে রক্তিমের স্ত্রী হিসেবে পরিচয় দিলে লোকটার বাধা প্রদান করার সাহস করলেন না। মেহের মূল দরজা পেরিয়ে অফিসের ভিতর প্রবেশ করলো। আজ পুরো অফিসটাই ফাঁকা দেখে মেহের মনে মনে আরও বেশি সিকিউর হলো, শান্তি অনুভব করলো। সোজা রক্তিমের কক্ষে প্রবেশ করে পুরো কক্ষটাকে একবার নজর বুলালো মেহের। রুমের ভিতর মাঝ বরাবর মাঝারি সাইজের একটা কাঁচের টেবিল রাখা রয়েছে। টেবিলের উপর একটা ল্যাপটপ আর একটা ডেস্কটপ আছে, আর পাশে কিছু ফাইল আছে। টেবিলের এক পাশে কমফোর্ট সিঙ্গেল চেয়ার আর অপর পাশে 2টো চেয়ার রাখা আছে। রুমের এক পাশে 4 সিটের সোফা রয়েছে, আর এক পাশে একটা 6 তাকের আলমারি রয়েছে। 4 কর্নারে 4টে বড় কৃত্রিম ফুলদানি রাখা রয়েছে।
দুই দেয়ালের কর্নারে দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। রুমটি যথেষ্ট পরিপাটি। মেহের টেবিলের কাছে গিয়ে কমফোর্ট সিঙ্গেল চেয়ারটা টেনে সেখানে বসলো। অতঃপর টেবিলের সামনটা লক্ষ্য করতেই দেখল 4টে ড্রয়ার আছে। সেখানে মেহের একে একে ড্রয়ারগুলো টানলো। 2টো ড্রয়ার আনলক থাকলো, বাকি 2টো ড্রয়ার লক ছিল। মেহের ওর ব্যাগ থেকে রক্তিমের প্যান্টের পকেট থেকে নেয়া সে চাবি 4টা বের করে একে একে ড্রয়ার 2টোর লক খোলার চেষ্টা করলে তা খুলতে সক্ষম হয়। মেহের ড্রয়ার 2টো একটু ভালোভাবে ঘাঁটতেই একটাতে শিউলির আসল মেডিকেল রিপোর্ট, এফআইআর ও ফরেন্সিক রিপোর্ট দেখতে পেল এবং আরেকটাতে নকলগুলো দেখতে পেল। মেহের ঘৃণা মিশ্রিত কণ্ঠে বলল, কেসটা জেতার জন্য আপনি শিউলিকে বেশ্যার তালিকায় ফেলার মতো জঘন্য কাজ করবেন বলে ঠিক করেছিলেন। আপনার প্রতি ঘৃণা এবার আকাশ ছুঁয়ে নিয়েছে। মেহের ড্রয়ার 2টো লক করে প্রথমে ল্যাপটপটা অন করার চেষ্টা করলো, কিন্তু অন করতে গেলে রক্তিমের দেয়া পাসওয়ার্ডটি দিতে হবে, নতুবা অন হবে না। মেহের অনেকক্ষণ ধরে ভাবলো কি হতে পারে পাসওয়ার্ড। তৎক্ষণাৎ মেহের সুইটহার্ট শব্দটি লিখলো, সঙ্গে সঙ্গে ল্যাপটপটি খুলে গেল। রক্তিম বেশিরভাগ সময় মেহেরকে সুইটহার্ট বলেই ডাকে, কিন্তু তাই কিছু ভেবে বের করতে না পেরে এটাই ডায়াল করেছে সে। আর মিলেও গিয়েছে দেখে খুশি হয়েছে মেহের। অতঃপর ল্যাপটপে থাকা সব ফোল্ডারের খুব ভালোভাবে ঘাঁটলো মেহের। প্রথমে ভেবেছিল এখানেই কোনো না কোনো সিসিটিভি ফুটেজের রেকর্ড সংরক্ষণ করা থাকবে, যেখানে জেভিয়ান রক্তিমের কাছে এসে ওকে কেস লড়ার কথা বলার সময় নিজের অপরাধ নিজ মুখে স্বীকার করে নিয়েছে। ঘাঁটতে ঘাঁটতে মেহের তখন হতাশার চরম পর্যায়ে পৌঁছে যেতে নিয়েছিল। তখন একটা ফোল্ডারের চোখ পড়ল। সেখানে মেহের ঢুকতে অনেকগুলো ভিডিও সাজানো দেখতে পেল। মেহের একে একে অনেকগুলো ভিডিও দেখলো, যেখানে অপরাধী নিজ অপরাধের কথা স্বীকার করে নিয়েছে রক্তিমের কাছে এসে। এই কক্ষে থেকেই কেউ খুন করেছে, তো কেউ জঘন্যভাবে কোনো নিরীহ মেয়েকে ধর্ষণ করেছে। দেখতে দেখতে মেহের জেভিয়ানের ভিডিওটি পেয়ে গেল, যা নিজ প্রজেক্ট নামে সেভ করা ছিল। জেভিয়ান ভিডিওতে মেহেরের আশানো অনুযায়ী রক্তিমের সামনে শিউলিকে নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণ করেছে তা উল্লেখ করেছে। এছাড়াও শিউলিকে হোটেলের কক্ষ থেকে বিধ্বস্ত অবস্থায় 2জন লোক বের করে কোথাও নিয়ে যাচ্ছে, সেই ফুটেজটিও ছিল এখানে। মেহের সঙ্গে সঙ্গে ফুটেজের কপিগুলো নিজের ফোনে শেয়ার করে নিল। পাশাপাশি আরও অনেকগুলো ধর্ষণ ও খুনের কেসের অপরাধীদের স্বীকারোক্তি নিয়ে নিল। অতঃপর ল্যাপটপটা বন্ধ করে কাগজগুলো নিয়ে মেহের অফিস থেকে বেরিয়ে গেল।